এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। এবং জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, ভাইপো, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবনকৃষ্ণ সাহা করতেন। এবং আমি অনেকবারই বলেছি, জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবনকৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। সুনীলবাবু, যখনই এই ধরনের ঘটনা ঘটে, এদের অ্যারেস্ট করা হয়, এদেরকে বাড়িতে রেড হয়, তখনই শাসক দলের তরফ থেকে বলা হয় যে ইলেকশন আসছে, তাই ইডি সিবিআই সক্রিয়। এরা মনে হয় তো 21-এর পরে অ্যারেস্ট ছিল। এবং আপনারা সবাই জানেন যে ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে, কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএলএ অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়, সেক্ষেত্রে সিবিআইয়ের সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে, আইনে বলা আছে। অতএব এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না, এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল। এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে। হাইকোর্ট এই জন্য সিবিআইয়ের সিট বানিয়ে দিয়েছিল, এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআইয়ের হাতে ছিল না। সিবিআইকে 3টে নাম দিতে বলা হয়েছিল, তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছে। তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে। এর আগে প্রাচীরে ঝোলা, পুকুরে ফেলা, পাম্প বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা, আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে। শাসক দল যখন বলছে রাজনীতি করছে, শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল। সে যদি বিপ্লবী হয়ে থাকে, রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে, তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে। কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন, অস্বীকার করছিলেন। এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী, সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন। নট অনলি ইডি বাট অলসো দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। মাথা কবে সে আমি জানবো না, আমাদের তো কোনো রোল নেই এখানে। ইডি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলতে পারে না। মানে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যা দেখছেন, তাতে কি মনে হয় বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক, এরা কেউ বাইরে থাকবে না, এরা সব ভিতরে থাকবে। এবং এরা যে জেলে 5 স্টারের সুবিধা ভোগ করছে, এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না, উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে, কফি খাচ্ছে, চিকেন খাচ্ছে, মটন খাচ্ছে। এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাটিত করতে হয়, চোরদের রানীকে হারাতে হবে, বিজেপিকে আনতে হবে। বেশি সময় তো নয়, কারণ আপনার সিবিআই ইডির লিমিটেশন আছে। তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন, পিসিতে রাখছেন নিজেদের কাছে, তারপরে তারা জেসিতে যাচ্ছে। জেসিতে তারা যেদিন যা দরকার, অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন পাঁঠার ঝোল, সবই খাচ্ছেন। মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে। অতএব পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। এবং সিবিআই, ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা আছে, যাদেরকে কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ, সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোন রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে।
যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বন্ধ হবে। এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড, এবং আমরা কথা দিতে পারি যেভাবে ইডি রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে, যেভাবে ইডি নীরব মোদী সহ টাকা উদ্ধার 87% টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে, আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অকশন করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করানো হবে 10 এবং দেশের সাথে। নরেন্দ্র মোদী পুজোর আগে আবার রাজ্যে আসছেন, অমিত শাহ শিডিউল পেলেই বানাবেন। মোদিজি তো প্রায় আসেন, 21 সাল থেকে যদি এই পিরিয়ডটাই ধরা যায়, মোদিজি আসেননি এমন কোন সাল নেই। অতএব তিনি আসেন এবং খালি হাতে আসেন না, হাত ভরে নিয়ে আসেন। আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদম মিলে তিনি উদ্বোধন এবং শিলান্যাস প্রায় 20,000 কোটি টাকার করেছেন। শুধু মেট্রোতে মানুষের যে শান্তি, আপনি প্রত্যেকটা মেট্রো যারা ব্যবহার করছে গত দুদিন জিজ্ঞেস করবেন, তারা সকলে মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে। এবং আমি তো অঙ্ক করে সভাতে বলেছি, 18,641 কোটি টাকা নরেন্দ্র মোদীজি 19 থেকে 25 পর্যন্ত না দিলে এই কাজগুলো হতো না। ব্রিটিশরাও হাওড়া কলকাতা জোড়ার চেষ্টা করেছে। 72 সালে সিদ্ধার্থ রায়েরও পরিকল্পনা ছিল, জ্যোতিবাবুও নারকেল ফাটিয়েছে, বুদ্ধবাবুও ফিতা কেটেছে, মমতা ব্যানার্জিও একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু স্যাংশন, এক্সিকিউশন, ইনোগ্রেশন, এই তিনটে যে মেন অপারেটিং কাজ, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে, এটা অন্য কেউ করে। সংবিধান সংশোধন বিল পাস হবে এটা নিয়ে আত্মবিশ্বাসী যখন অমিত শাহ, তখন তৃণমূল বলছে যে এগুলো উনি জানেন যে এই বিল পাস হবে না, শুধু নাটক করছে, রাজনৈতিক গিমিক। তৃণমূল কয়েকদিন আগেই বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে দেব না, রক্তের গঙ্গা বইবে। পাস হয়ে গেছে, রুল হয়ে গেছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন, কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আজকে আইনে পরিণত। সিএ যেদিন আসে লাগাতার বলেছে সহনাগরিক কিসের সিএ, সিএ এর গুরুত্বটা সেদিনই বাংলার মানুষ দেখল যেদিন পাহেলগামে হিন্দু বলে বিটান অধিকারীকে মারল, তার স্ত্রী বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসেছিলেন, তাকে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় সহনাগরিকের মর্যাদা ভারত দিল, সেদিন সবাই দেখল যে মমতা মিথ্যাবাদী। ভারত সরকার সত্য কথা বলেছিলেন। বিটান অধিকারী স্ত্রী সবচেয়ে বড় প্রমাণ। আজকে মমতা ব্যানার্জি সিএএ নিয়ে বলেন না, এবং তিনি 19 সাল থেকে কন্টিনিউ সব জায়গায় এনআরসি করে বেড়ান। হার ট্রিপল তালাক যখন আসে, সিদ্দিকুল্লাহকে দিয়ে এই রামলীলা ময়দানে বিরাট মিটিং করিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের, দিয়ে বলেছে আমাদের আইন সারিয়া কানুনে কেউ হাত দিতে পারে না, আমরা ফাইনাল। সেই ট্রিপল তালাকও আইন হয়ে গেছে, কার্যকর হয়েছে। আইন না মেনে যারা তালাক 3 তালাক বলেছে, তারা অনেকে জেলেও চলে গেছে। এটাও হবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একটা না